বিএনপি সরকারের ১০০ দিনে অগ্রগতি ও প্রত্যাশার ভিত্তি, সংস্কার, আইন শৃঙ্খলা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ। ঈদযাত্রায় বৃষ্টিতে চরম ভোগান্তি গাজীপুরের চন্দ্রার যমুনা সেতু এলাকায় তীব্র যানজট। বৈরী আবহাওয়ায় পশুর হাটে কিছুটা ছন্দপতন, নির্দিষ্ট সময় বর্জ্য অপসারণে প্রস্তুত ২ সিটি কর্পোরেশন। এভারেস্টের চূড়ায় আবারও লাল সবুজ পতাকা, অষ্টম বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ শৃঙ্গ জয় নুরুন্নাহার নিম্মির। আর সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেই উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। লেবাননে ঈদের দিনেও হামলা। আপনাদের সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 11টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি। শিরোনাম পুরো খবরের সাথে থাকছি আমি রহমান রাশেদ। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্ণ হলো আজ। এই সময়ে পরিবার ভিত্তিক কার্ড সুবিধা, খাল পুনর্খনন সহ জনমুখী নানা উদ্যোগে প্রতিশ্রুতি বাস্তবায়নের সূচনা দেখছে দেশ। একই সঙ্গে আইন শৃঙ্খলা, মূল্যস্ফীতি এবং সংস্কার কার্যক্রমের গতি নিয়েও চলছে আলোচনা সমালোচনা। বিশ্লেষকরা মনে করছেন সরকারের ১০০ দিন আশা আর প্রত্যাশার একটি ভিত্তি রচনা করেছে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সেই প্রত্যাশাকে কার্যকর এবং টেকসই ফলাফলে রূপ দেয়া। সাদবিন শফিকের রিপোর্টে বিস্তারিত। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গেল ফেব্রুয়ারি ১৭ তারিখ তারেক রহমানের নেতৃত্বে শপথ নেয় বিএনপি সরকার। গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম নির্বাচিত সরকার জন আকাঙ্ক্ষা পূরণে কতটা মনোযোগী হয়, শুরু থেকেই সেদিকে নজর ছিল সবার। দায়িত্ব নেয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে পণ্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা ও জ্বালানিকে অগ্রাধিকারের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ খাল খনন কর্মসূচির দ্রুত বাস্তবায়ন প্রশংসা কুড়িয়েছে বটে, তবে স্থায়ীভাবে দারিদ্র্য কমাতে পদ্ধতিগত সংস্কারের পরামর্শ বিশ্লেষকের। সরকার প্রথম ১০০ দিনে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজে হাত দিয়েছে, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ইত্যাদি। কিন্তু দেখুন, এগুলো প্রয়োজন, কিন্তু এগুলোর চেয়ে বড় প্রয়োজন হলো মৌলিকভাবে সংস্কার। যেমন এগুলো তো দেওয়া হবে দরিদ্র পরিবারকে, কিন্তু যেই ব্যবস্থায় দারিদ্র্য তৈরি হয় সেই ব্যবস্থার সংস্কার প্রয়োজন। দায়িত্ব নেওয়া ২ সপ্তাহের মাথায় মধ্যপ্রাচ্যে ইরান সংকট চাপে ফেলে সরকারকে। এতে জ্বালানি সরবরাহে দেখা দেয় অস্থিরতা। শুরুতে বেকায়দায় পড়লেও পরবর্তীতে দাম বাড়িয়ে পরিস্থিতি সামাল দেয় সরকার। এই জাতীয় অস্থিরতা জ্বালানির বাজারে, বৈশ্বিক বাজারে থাকবেই, নানানভাবে আসবে। সেই জন্য সরকারকে একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে, যেখানে দীর্ঘদিনের একটা মজুদ তাকে করতে হবে, বিশেষত জ্বালানি তেলের, এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অভিনন্দন জানাই এবং সেই সাথে বিরোধী দলের সাথে সরকারের রসায়নেও বেশ ইতিবাচক পরিবর্তন দেখা গেছে গেল ১০০ দিনে। যদিও সংস্কার, উচ্চকক্ষ গঠন আর পিআর ইস্যুতে বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে সরকারকে। জনগণের প্রধান প্রত্যাশা ছিল যে প্রশাসনিক সংস্কার হবে, পুলিশ বাহিনীর কাজের ধরনের সংস্কার হবে, স্থানীয় সরকার বিষয়ে সংস্কার হবে। আগামী দিনগুলোতে রাষ্ট্রনৈতিক সংস্কারের কাজগুলোতে সরকার হাত দিবে এবং হাত দিতেই হবে, না হলে এটা অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হবে না। মব সংস্কৃতির লাগাম টেনে ধরতে সরকার কঠোর হওয়ার কথা বললেও সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তার প্রতিফলন কম দেখছেন বিশ্লেষকরা। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের প্রচেষ্টা কতটা সফল হয়েছে তা নিয়েও আছে প্রশ্ন। মব হয়তো কমে এসছে, সহিংসতা কমেনি। কখনোই এই জাতীয় সহিংসতা, সন্ত্রাস কমবে না যতক্ষণ পর্যন্ত বিচার ব্যবস্থায় যারা অপরাধী তাদেরকে বিচার করা হবে। অভূতপূর্বভাবে ১০০ দিনের ভেতরে কিন্তু আমাদের প্রত্যেকটা মূল প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে এবং এখনও কিন্তু দ্রব্যমূল্য অন্য যে কোনো দেশের তুলনায় অনেকটা মূল্যস্ফীতির হিসেবে নিয়ন্ত্রণে রয়েছে। দেশে কোথাও কোথাও অপরাধ সংঘটিত হচ্ছে, কিন্তু সেই অপরাধের পর সরকারের দিক থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় সর্বোচ্চ আন্তরিকতার সাথে কিন্তু কাজ করছে। দেশ পরিচালনায় কেবল জনতুষ্টিমূলক পদক্ষেপ না নিয়ে সরকারকে প্রশাসনিক ও রাজনৈতিক দক্ষতার পরিচয় দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। সেই সাথে তারা বলছেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাস্তবতা মাথায় রেখে জনপ্রত্যাশা পূরণে সরকার কতটা সফল হয়
সামনের দিনে সেদিকেই নজর থাকবে সবার। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। প্রিয়জনের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। বাস টার্মিনালগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যেমন আজ ভোর থেকে কাউন্টারে এসে অপেক্ষা করছেন অনেক যাত্রী। টিকেটের চাহিদা যেহেতু বেড়ে গেছে, তাই কিছু পরিবহন সংস্থা বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। এদিকে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে রেল স্টেশনগুলোতে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। আজ সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে তিল ধারণের যেন কোনো জায়গা নেই। বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রয়েছে ট্রেনের শিডিউল বিপর্যয়ের অভিযোগও। ট্রেনের ভেতরে সিট না পেয়ে ছাদে উঠতে দেখা গেছে অনেক যাত্রীকে। 1000 টাকা ভাড়া দিছি, 1000 টাকা ভাড়া দিছি, একটা 2টা বাচ্চা আছে, তারপর নিতে চাই না, নামাজ দিতে চা। এটার জন্য আমরা তো জুলুম, আমরা গরিব মানুষ, আমরা যাবো কেমনে? বিআরটির ভাড়া অনুযায়ী আমরা ভাড়া নিতেছি, আমাদের কখনো ভাড়া বাড়েও না। ঈদের সময় যেই ভাড়া, ঈদের আগে পরে একই ভাড়া, সবসময় একই ভাড়া। সবাইকে শুধু অ্যালার্ট একটাই দেওয়া যে 8:30 বাজে ট্রেন ছাড়বে, কিন্তু তারা এরকম কিছু নির্দেশনা আমাদেরকে দেয় নাই। না দেওয়ার কারণে আজকে এই যে আমরা ট্রেন মিস করলাম। ট্রেনে আমাদের অতিরিক্ত লোড যাচ্ছে, এই লোডের কারণে আমরা যদি বেশি স্পিডে চালাই সেক্ষেত্রে একটা দুর্ঘটনার হতে পারে। এছাড়া আবহাওয়া একটু দুর্যোগপূর্ণ আছে, সব দিক নিয়ে আমাদের স্পিডটা একটু কন্ট্রোল করে যেতে হচ্ছে। ট্রেন যাত্রা নিয়ে সংশ্লিষ্টদের বক্তব্য শুনছিলেন। আমরা আপনাদের এই পর্যায়ে কমলাপুর স্টেশনে নিয়ে যেতে চাই। আমাদের সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির সেখানে রয়েছেন। শিশির, জানাবেন যে ট্রেন এখন পর্যন্ত শিডিউল মেনটেন করে বা বজায় রেখে চলতে পারছে কিনা, প্রথম কথা। সিট না পেয়ে ছাদে ওঠার অনেক অভিযোগ বা চিত্র লক্ষ্য করা গেছে, আপনারা জানাচ্ছিলেন। সার্বিকভাবে কি চিত্র দেখছেন? রাশেদ, সকাল থেকে এ পর্যন্ত 22টি ট্রেন ঢাকা ছেড়ে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে গেছে। এর মধ্যে 2টি ট্রেন, একতা এক্সপ্রেস এবং নীলসাগর এক্সপ্রেস, এই 2টি ট্রেন কিন্তু নির্ধারিত সময় ছাড়তে পারেনি। নীলসাগর এক্সপ্রেসটি ছাড়ার কথা ছিল সকাল 6:45-এ, তবে সেটি ছাড়তে 9:30-ও বেশি বেজে গেছে। আর একতা এক্সপ্রেস, যেটি পঞ্চগড়গামী একটি ট্রেন, সেটি সকাল 10:15-তে ছাড়ার কথা ছিল, কিন্তু এখন যে ডিজিটাল বোর্ডটি এখানে রয়েছে কমলাপুর রেল স্টেশনে, সেখানে দেখাচ্ছে যে সম্ভাব্য সময় সকাল 11টায় ছাড়বে। আমরা রেল কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিলাম কেন এই 2টি ট্রেনের ক্ষেত্রে বিলম্ব হলো। তারা যেটি বলছেন, যেহেতু বৈরী আবহাওয়া এবং যাত্রী চাপ রয়েছে, সে কারণে ট্রেন কিছুটা ধীর গতিতে যাতায়াত করছে। এই ধীর গতিতে যাতায়াতের কারণে প্ল্যাটফর্মে পৌঁছাতে কিছুটা দেরি হচ্ছে এবং ছাড়তেও দেরি হচ্ছে। এছাড়াও তিনি বলেছেন যে নিরাপত্তা বজায় রেখে যাত্রী ওঠানামার বিষয়টি তারা নিশ্চিত করতে কাজ করছেন, সে কারণেও কিছুটা সময় তাদের লাগছে। আরেকটি বিষয় রাশেদ, যেটি আপনি জানতে চাচ্ছিলেন, অনেক যাত্রীকে আমরা দেখতে পেয়েছি যে সিট না পেয়ে তারা ট্রেনের ছাদে করে ভ্রমণ করছেন। এবং যেটি বলছিলাম কিছুক্ষণ আগে, যে বৈরী আবহাওয়া, এই বৈরী আবহাওয়ায় ভিজে পড়েই তারা কিন্তু গন্তব্যের উদ্দেশ্যে ছুটছেন। এবং এই কমলাপুর রেল স্টেশনের সামনে দেখছি যে পলিথিনের রমরমা ব্যবসা। যারা ট্রেনের ছাদে করে ভ্রমণ করছেন তারা কিন্তু এই পলিথিন গায়ে জড়িয়ে তারপরে গন্তব্যের দিকে যাচ্ছেন। এবং তারা বলছেন এরকম ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে, কারণ তারা প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে চান। তবে রেল কর্তৃপক্ষ বলছে তাদেরকে নামিয়ে যদি ট্রেনগুলো যাতায়াত করতে হয়, সেক্ষেত্রে বিলম্ব হবে এবং একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে। সে আশঙ্কা থেকেই তারা নির্ধারিত সময় ট্রেন ছাড়াটাকেই গুরুত্ব দিচ্ছেন। রাশেদ, শিশির আমাদের সাথেই থাকুন। স্বপ্নিল শাহরিয়ার শিশির আমাদের সাথে যেমন রয়েছেন কমলাপুর স্টেশন থেকে। শুভ ঘোষকে দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জে পদ্মা সেতু টোল প্লাজায় অবস্থান করছেন এই মুহূর্তে। শুভ, জানাবেন যে এখন পর্যন্ত পদ্মা সেতুর এই টোল প্লাজা অতিক্রম করে যারা যাচ্ছে, যাত্রীদের জন্য বা যারা বাস চালক রয়েছেন, তাদের অভিজ্ঞতা কেমন হচ্ছে এখন পর্যন্ত? রাশেদ, ঈদের আগে শেষ দিনে জ্যৈষ্ঠের বৃষ্টি কিন্তু দুর্ভোগ বাড়িয়েছে মানুষের। আমরা দেখছি শেষ মুহূর্তে যারা পাখিদের মতো আপন ঠিকানায় নিরে ফিরছেন কর্মব্যস্ত নগরীর রাজধানী ছেড়ে, তারা বলা যায় সড়কে তেমন যানবাহনের ধীর গতি কিংবা যানজট না থাকায় স্বস্তিতে যেতে পারলেও তারা কিন্তু বেশ অনেকটা ভোগান্তির শিকার হচ্ছেন। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, পদ্মা সেতু উদ্বোধনের পরে কিন্তু গতকাল 24 ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা জানিয়েছে সেতুর উভয় প্রান্তে ঈদের ছুটির দ্বিতীয় দিনে যানবাহন পারাপার হয়েছে 45,602টি। এতে দুই পারে টোল আদায় হয়েছে 5,03,24,450 টাকা। এই নিয়ে কিন্তু রাশেদ গত দুদিনে পদ্মা সেতুতে
প্রায় 10 কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে। তো বৈরী আবহাওয়া মানুষের যে দুর্ভোগ বাড়িয়েছে সেটি নিয়ে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি। তারা বলছে যে আসলে পরিবার প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই মূলত তারা শহর ছেড়ে গ্রামে যাচ্ছেন। তারা বলছেন কিছুটা ভোগান্তি হলেও সেটি তারা মানিয়ে নিচ্ছেন ঈদের আনন্দটাকে উদযাপন করার জন্য, এবং শেষ মুহূর্তে যারা বাড়ি ফিরছেন তাদের চোখে মুখে কিন্তু এক ধরনের উৎসবের রং কিংবা উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে দু চাকার বাহন মোটর সাইকেলে করে যারা পরিবারের ছোট ছোট শিশু কিংবা নারী সদস্যদের নিয়ে যাচ্ছেন তারা কিন্তু বেশ বিড়ম্বনা ভোগান্তিতে পড়েছেন বৈরী আবহাওয়া এবং বৃষ্টির জন্য। এছাড়া যাত্রীবাহী বাসগুলোতে কিন্তু তিল ধারণের কোনো ঠাঁই নেই। প্রত্যেকটি বাসে কিন্তু ঠাসাঠাসি করে যাচ্ছেন যাত্রীরা। অভিযোগ রয়েছে টিকিট কেটেও কিন্তু আসলে অনেকে উঠতে পারেননি যাত্রীবাহী বাসে, তাই খোলা ট্রাকে করে কিন্তু অনেকে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন। এবং এই খোলা ট্রাকে আসলে যে পরিমাণ মানুষ যাচ্ছেন এতে করে দুর্ঘটনার সংখ্যা রয়েছে বলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বলছে। রাশেদ, শুভকে ধন্যবাদ জানাতে চাই। মুন্সিগঞ্জ থেকে শুভ ঘোষ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। মানিকগঞ্জে ইউসুফ আলী অবস্থান করছেন। ইউসুফ, জানাবেন যেহেতু বৈরী আবহাওয়া, যারা নদীপথে যাতায়াত করতে চাচ্ছেন, বিশেষ করে ফেরি ধরতে চাইছেন, তাদের ক্ষেত্রে অভিজ্ঞতা কেমন, যাত্রীরা কি বলছেন? শেষ সময়ে কিন্তু নারীর টানে ঈদ করার জন্য বাড়ি ফিরছে। সেই জন্য আজকে ভোর থেকে কিন্তু দেখছি এই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট পার হওয়ার জন্য অসংখ্য যাত্রী এবং যানবাহন তারা কিন্তু আসছে। এবং এই সকাল 7:15টার দিকে কিন্তু হঠাৎ ঘাট এলাকায় বৃষ্টিপাত এবং জোরো বাতাস বইতে থাকে। সে কারণে কিন্তু প্রায় 1 ঘন্টা সময় এই ফেরি এবং লঞ্চ চলাচল বন্ধ থাকে। তখন কিন্তু এই মানুষজন বিভিন্ন পয়েন্টে কিন্তু আটকা পড়ে এবং ঘাট এলাকায় যাত্রীদের যে নিরাপদ কোনো আশ্রয় স্থল বা যাত্রী ছাউনি না থাকার কারণে তারা কিন্তু বিভিন্ন মুদি দোকানে এবং অনেকেই কিন্তু দেখছি যে না শিশু বাচ্চা বয়স্ক মানুষ নিয়ে কিন্তু বৃষ্টিতে ভিজছে। এতে কিন্তু বেশ একটা দুর্ভোগ পোহাতে হয়। যদিও এই ঘাট এলাকায় তাদেরকে নদী পার হওয়ার জন্য দুর্ভোগ না থাকলেও কিন্তু এই বৃষ্টির কারণে কিন্তু তাদের বেশ একটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। সে কারণে কিন্তু ঘাট এলাকায় এখনো কিন্তু অসংখ্য বাস বা জমে রয়েছে যে সড়ক রয়েছে সারি, সেখানে কিন্তু 70-80টি বাস এখনো কিন্তু রয়েছে যেগুলো এখন পারাপার হচ্ছে। এবং ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল সেগুলো কিন্তু অসংখ্য। তবে এই পরিবহন চালক এবং যাত্রী তারা বলছে ঘাট পার হওয়ার জন্য তাদেরকে ঘাটে কিন্তু প্রায় 1 ঘন্টা সময় অপেক্ষা করতে হচ্ছে। মূলত এই 1 ঘন্টা ফেরি এবং লঞ্চ বন্ধ থাকার কারণে এই দুর্ভোগটা তাদেরকে পোহাতে হচ্ছে। তো বিআরডব্লিউটিসি বলছে তাদের যে 17টি ফেরি রয়েছে সেই 17টি ফেরি দিয়ে কিন্তু তারা তাদের যানবাহন এবং যাত্রী পারাপার করছে। অপরদিকে 18টি। রাশেদ, ইউসুফকে ধন্যবাদ। ইউসুফ আলী মানিকগঞ্জ থেকে আমাদেরকে সর্বশেষ জানাচ্ছিলেন, বিশেষ করে ঈদে যাত্রীদের ঘর যাত্রার পরিস্থিতি কেমন জানার চেষ্টা করছিলাম। চলে যাব গাজীপুরে, আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান সেখানে রয়েছেন। রফিক, জানাবেন যে গাজীপুরের চন্দ্রায় বরাবরই একটা বাড়তি চাপ লক্ষ্য করা যায় ঈদকে সামনে রেখে। আজকে কি অবস্থা? বিশেষ করে আপনার পেছনেও এখন পর্যন্ত চাপ লক্ষ্য করছি। কি দেখেছেন সকাল থেকে চিত্র? তো বৃষ্টি চলে যাওয়ার পরে এই মুহূর্তে কিন্তু চন্দ্রামোড়ের যাত্রীদের আসলে উপচে পড়া ভিড় দেখা গিয়েছে। আপনাকে যদি একটু দেখায়, এই মুহূর্তে কিন্তু বিপুল সংখ্যক মানুষ আসলে চন্দ্রামোড়ে এসে ভিড় করেছে। যদিও গতকাল থেকে এমন মানুষ ছিল, তবে সকালবেলায় ভোর থেকে বৃষ্টি হওয়ার কারণে যারা আসতে না পেরেছেন তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য এই মুহূর্তে কিন্তু আসছেন। এবং চন্দ্রামোড় কেন্দ্রিক যে যানবাহনের দীর্ঘ সারি এবং যানজট সেটি কিন্তু এখনো রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে আসলে খারাজোড়া থেকে পল্লী বিদ্যুৎ পর্যন্ত বেশ কয়েক কিলোমিটার কিন্তু যানবাহনের দীর্ঘ যে লাইন সেটি রয়েছে। এছাড়া চন্দ্রা নবীনগর সড়কেও কিন্তু 3-4 কিলোমিটার গাড়ির লাইন রয়েছে। তবে আগের তুলনায় অর্থাৎ গতকাল যে 20 কিলোমিটার যানজট ছিল সেটি কিন্তু এখন আর নেই, কারণ রাতে বেশ কয়েকবার কিন্তু পুলিশের পক্ষ থেকে একমুখী গাড়ি চালিয়েছে, অর্থাৎ ঢাকামুখী যান চলাচল বন্ধ করে দিয়ে শুধু উত্তরমুখী যান চলাচল ব্যবস্থা করেছিল, যে কারণে গাড়ির যে লাইন ছিল সেই লাইন এখন কমে এসেছে। শুধুমাত্র চন্দ্রা কেন্দ্রিক কিছুটা যানজট রয়েছে এবং যে মানুষ, সেই মানুষের সংখ্যাও কিন্তু রয়েছে। তবে যারা এই মুহূর্তে আসছেন তারা অভিযোগ করছেন আসলে তাদের যে যাওয়ার যে গাড়ি, সেই গাড়ি কিন্তু তারা পাচ্ছে না, কেননা যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো কিন্তু আগে থেকে ভরে আসছে, যে কারণে যারা এই মুহূর্তে আসছেন তাদের কিছুটা যানবাহনের সংকট রয়েছে সেটি তারা বলেছেন। তবে যে অতিরিক্ত ভাড়াদার একটি অভিযোগ সেটি কিন্তু আজও করছেন অনেকে, যেখানে 600 টাকা ছিল সেটি 1400 টাকা ভাড়া নেওয়া হচ্ছে এমন অভিযোগ যাত্রীদের রয়েছে।
রয়েছে। এছাড়া যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও কিন্তু যাত্রী এবং যানবাহনের চাপ রয়েছে, তবে সেই সড়কে কিন্তু কোনো যানজট নেই, শুধুমাত্র গাজীপুর চৌরাস্তা কেন্দ্রে কিছুটা গাড়ির জটলা রয়েছে। তো দুই সড়কেই আসলে যে পরিস্থিতি, অতিরিক্ত যাত্রীদের চাপ রয়েছে এবং সেই চাপ সামাল দেওয়ার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ সকলেই কাজ করে যাচ্ছে, যারা বাড়ি যাচ্ছে তাদের যাত্রা আরামদায়ক এবং নির্বিঘ্ন করার জন্য। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। রাশেদ। রফিক, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। গাজীপুর থেকে রফিকুল ইসলাম খান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। ঈদুল আজহার আনন্দকে আরও বাড়িয়ে দিতে সিঙ্গার বেকো নিয়ে এলো বহুল প্রতীক্ষিত ভরপুর সলিউশন অফার ক্যাম্পেইনের। এই ক্যাম্পেইনের আওতায় দেশব্যাপী গ্রাহকরা পাচ্ছেন হাজার হাজার ফ্রি পণ্য আর আকর্ষণীয় ডিসকাউন্ট পাওয়ার সুযোগ। বৈরী আবহাওয়ায় রাজধানীর পশুর হাটগুলোতে একরকম ছন্দপতন আমরা লক্ষ্য করছি। ভারী বৃষ্টিপাতে বেচা বিক্রিতে প্রভাব পড়তে পারে এমনটা শঙ্কা করছেন বিক্রেতারা। তারপরও কুরবানির পশু কিনতে সকাল থেকেই হাটগুলোতে আসতে দেখা যায় ক্রেতাদের। তবে ভারী বৃষ্টিপাতের ফলে বাজারে প্রভাব পড়তে পারে, বিক্রেতারা যেমনটা শঙ্কা করছিলেন। গাবতলী পশুর হাট ঘুরে দেখা গেছে ছোট গরুর চাহিদা এবারে বেশি, যেহেতু তাতে ভালো দাম পাচ্ছেন বিক্রেতারা। তবে কিছুটা বিপাকে রয়েছে যারা বড় আকারের গরু মহিষ নিয়ে এসছেন এই হাটে। কাঙ্ক্ষিত দাম না পেয়ে অনেকেই অপেক্ষায় রয়েছেন শেষ মুহূর্তের কেনার জন্য। ব্যাপারীরা উল্টাপাল্টা দাম চাচ্ছে, এটা প্রতি বছরই হয়, কিন্তু এই বছর একটু বেশি মনে হচ্ছে। এই গরুগুলা আমরা যে লালন পালন করছি, এতে আমাদের অনেক টাকা ব্যয় হয়েছে। আমরা ওই হিসাবে আমরা এই গরুতে মূল্য পাচ্ছি না। আমরা ক্রেতা আছে, কিন্তু আসলে কেনার মতো সামর্থ্যের ভিতরে কেউ নেই। অনেক গরু আছে যেগুলো মানে কেনার বাইরেই চলে গেছে। আপনাদের গাবতলী পশুর হাটে নিয়ে যেতে চাই আমাদের সহকর্মী মোহাম্মদ শফিক, সেখানে রয়েছেন। শফিক, ঈদের ঠিক আগের দিন খুব স্বাভাবিকভাবে একদম শেষ মুহূর্তে অনেকেই হাটে যান কুরবানির পশু কিনতে। একটু জানাবেন যে ক্রেতা যারা, তারা কি বলছেন, অভিজ্ঞতা কি তাদের? এখানে ক্রেতা যারা রয়েছেন তারা একটু আগে থেকেই কিন্তু যখন আকাশ পরিষ্কার হয়েছে তখন থেকে তারা আসতে শুরু করেছেন এবং দাম নিয়ে আসলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যারা বিক্রেতা তারা বলছেন যে তারা এবার আশানুরূপ দাম পাচ্ছেন না, তাদের যে গরুগুলো রয়েছে বা অন্যান্য পশু রয়েছে সেই পশুর কাঙ্ক্ষিত তারা দাম পাচ্ছে না, তা নিয়ে একটু হতাশা প্রকাশ করেছেন। অন্যদিকে যারা কিনতে আসছেন তারা বলছেন যে এবার বিক্রেতারা পশুর দাম একটি বেশি হাঁকাচ্ছেন এবং সেক্ষেত্রে তাদেরকে কিন্তু অনেকক্ষণ হাটে ঘোরাফেরা করতে হচ্ছে। ইভেন এমনকি যে বহু হাট তারা ঘুরে যাচাই বাছাই করে তারপর কিনছেন। এবং এই মুহূর্তে গাবতলীর পশুর হাটে দেখতে পাচ্ছেন যে অনেক পশু কিন্তু রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি, আজকে এই সকালেও বৃষ্টির মধ্যেও বহু ট্রাক বোঝাই পশু কিন্তু এই হাটে এসেছে এবং সেই পশুগুলোকে আসলে এখন এই রাস্তার বাইরে আমরা গত বেশ কয়েকটি নিউজে কিন্তু দেখিয়েছি যে রাস্তার বাইরেও প্রচুর পশু রয়েছে এই গাবতলী পশুর হাটে এবং সেই পশুগুলো আসলে রাস্তার বাইরে থেকেই কিনছেন। এবং হাসিল কেন্দ্রিক যে এক ধরনের অভিযোগ, সেই অভিযোগের কিন্তু কোনো আমরা অভিযোগ পাইনি এবং সেই ক্ষেত্রে কিন্তু বিক্রেতারা বা ক্রেতারা সবাই কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন এবং এই মুহূর্তে আসলে বেচা কেনা জমে উঠেছে বলা যায় বৃষ্টির পরে। শফিক, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। মোহাম্মদ শফিক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাজধানীর গাবতলীতে কুরবানির পশুর হাট থেকে। রাজধানীতে এবার পশু কোরবানি হতে পারে প্রায় 7 লাখ। 3 দিনে যেখানে বর্জ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 65,000 টন। ঢাকার 2 সিটি কর্পোরেশনে এই বিশাল কর্মযজ্ঞের জন্য প্রস্তুত রাখা 29,000 কর্মী। প্রশাসকরা বলছেন নির্দিষ্ট সময়ের মধ্যে নগর পরিষ্কারের কাজ শেষ করবেন তারা। আশরাফুল আলম আকাশ বাকিটা জানাবেন। কোরবানির ঈদকে ঘিরে 3 দিন বর্জ্য পরিষ্কারের এক বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় ঢাকার 2 সিটি কর্পোরেশনকে। এবারও প্রস্তুতির কোনো কমতি রাখেননি সংস্থা দুটি। ধারণা করা হচ্ছে ঢাকায় এবার পশু কোরবানি হবে প্রায় 7 লাখ, যার মধ্যে শুধু ঢাকা উত্তর সিটিতে কোরবানি হতে পারে 5 লাখ। ডিএনসিসি থেকে পশু কোরবানির জন্য এবছর এলাকাভিত্তিক নির্দিষ্ট কোনো জায়গা নির্ধারণ করা হয়নি। তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 75টি ওয়ার্ডে 4 শতাধিক স্থান প্রস্তুত রাখছে। আমাদের প্রায় 400-এর অধিক স্পট আমরা নির্ধারণ করেছি। আমরা মুসল্লি এবং ইমামদের সাথে মাধ্যমে কিন্তু আমরা অবগত করেছি যে এই ওয়ার্ডে এতগুলি 5 থেকে 6টা নির্দিষ্ট স্থান রয়েছে কোরবানির জন্য, আপনারা ওই জায়গায় কোরবানি করুন। এটা করলে একটা যেটা অ্যাডভান্টেজ হলো, আমাদের
কোরবানিগুলি একত্রিত করা যায়, হাইজিনিক ওয়েতে করা যায়। আর সেকেন্ড হলো বর্জ্য ব্যবস্থাপনাটাকে ইফেক্টিভলি সুন্দরভাবে করা যায়। এদিকে 3 দিনে ঢাকা থেকে বর্জ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 65,000 টন। 2 সিটি কর্পোরেশন বলছে 29,000 জনবল প্রস্তুত রাখা হয়েছে নগর পরিচ্ছন্নতার জন্য। প্রধানমন্ত্রীর বেঁধে দেওয়া 12 ঘন্টার আগেই পরিষ্কারের কার্যক্রম শেষ করার পরিকল্পনা প্রশাসকদের। প্রধানমন্ত্রী আমাদের 12 ঘন্টার মধ্যে পরিষ্কার করতে বলেছে। আমরা 8 ঘন্টা রেখেছি, 4 ঘন্টা হাতে রেখেছি। আমরা ইনশাল্লাহ 12 ঘন্টা লাগবে না, আমরা বিশ্বাস করি এর আগেই আমরা সম্পাদন করতে পারবো। সরকার ঘোষিত যে বর্জ্য ব্যবস্থাপনা 12 ঘন্টার মধ্যে পরিষ্কার করার যে একটা ঘোষণা দিয়েছে, সেই নীতিকে সামনে রেখেই আমরা তার আগেই ইনশাল্লাহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে আমরা ক্লিন করে ফেলবো ইনশাআল্লাহ। এছাড়া 2 সিটিতে কেন্দ্রীয় মনিটরিং টিমের মাধ্যমে বর্জ্য অপসারণ কার্যক্রম মনিটরিং করা হবে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। দর্শক, কিছুক্ষণ আগে পাওয়া খবর, রাজধানীর আদ্দিন হাসপাতালে এসির গ্যাস লিকেজ থেকে এক ওয়ার্ডের 6 শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সহকর্মী কাজী ফয়সাল সেখান থেকে যুক্ত হচ্ছেন। ফয়সাল, একটু জানাবেন ঠিক কখন এই ঘটনা ঘটেছে? হাসপাতাল কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো এখন পর্যন্ত ব্যাখ্যা দিয়েছে? হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার সুযোগ এখন পর্যন্ত আমরা পাইনি। কর্তৃপক্ষ আসলে এখন পর্যন্ত আমাদের সামনে আসেনি। আমরা আসার পর থেকেই এখানে কিন্তু আমরা দেখছি যে গণমাধ্যম কর্মীরা ভিড় জমিয়েছে এবং যেসব শিশুরা মারা গেছে তাদের কোনো কোনো অভিভাবক খুব অনেকটা চিল্লাচিল্লি করছেন, তারা হাজারি করছেন। এই ধরনের ঘটনা আমরা দেখেছি। আমরা মূলত যেই ওয়ার্ডে এই ঘটনা, অর্থাৎ আদ্দিন হাসপাতালের শিশু ওয়ার্ডের 2য় তলায় যে ওয়ার্ডে ঘটনা, সেই ওয়ার্ডের ভিতরেই মূলত গণমাধ্যম কর্মীরা এবং যারা স্বজন আছেন শিশুদের, তারা কিন্তু ঢুকেছেন এবং এখানে তারা অভিযোগ করছেন যে আসলে 11 থেকে 12 জন শিশু মারা গেছেন, সেই অভিযোগ করছেন। কিন্তু পুলিশ কমিশনার ডিএমপির যে রমনা বিভাগের ডিসি রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত 6 জন শিশু মারা যাওয়ার অভিযোগ তারা পেয়েছেন। তো আসলে মৃত্যুর সংখ্যা নিয়ে একটু বিভ্রান্তি রয়েছে। তবে শিশু যে মারা গেছেন 6 কিংবা 12 যেটি হোক, সেটি আসলে পরে নিশ্চিত হওয়া যাবে। আমরা শিশুর একজন স্বজন কথা বলছি। আমরা একটু লাইভে আছি। শিশু টোটাল এই ইউনিটে আছে হইলো 15 জন বাচ্চা ছিল। 15 জনের ভিতরে সবাই আইসিইউতে ভর্তি হয়েছে। তার ভিতরে 12 জনের সন্ধান পাওয়া গেছে যে 12 জন লোক মারা গেছে। আর 3 জন এখন জীবিত আছে কিনা ওনারা না বললে তো আমরা পারবো না। আমার ভিতরে কিডনি কি হালতে আছে আমি তো আর বলতে পারবো না, ডাক্তার বলতে পারবো। ডাক্তার যদি বলে যে ভালো আছে তাহলে ভালো। ওনারা এখন পর্যন্ত 3 জনের কথা বলে নাই। আপনার পরিচয়টা কি? আপনি কোন? হ্যাঁ, শিশুর আপন চাচা। আপনার যে ভাতিজা সে কি আছে? না, ভাতিজি মারা গেছে। কি কারণ কি আসলে আপনারা কি বলছেন? কি রাত্রে আমি তারে লইয়া কোলে 12টা বাজে এই যে বাইরে নিয়া কোলে নিলাম। মা দুধ খাওয়াইলো মানে সবাই খেলা করলো। আমার ছোট ভাই, সেজো ভাই, আমার মা, আমার মা, ওর মা, সবাই মিলে ছিল এখানে। থাকার পরে সবাই সুস্থ আনলো। 12:30টার দিকে হঠাৎ চিৎকার শুরু করে দিচ্ছে রুমের ভিতরে। চিৎকার থামানোই যায় না। নার্সে খোঁজা শুরু করলো। এর কতক্ষণ পরে আধা ঘন্টা পরে আবার বমি শুরু করে দিল বাচ্চা। বমি করার পরে এখন তো আর রাখা যাচ্ছে না। পরে সারা রাত কোলের ছিল প্রত্যেকটা বাচ্চা। এই রুমে কেউ ঘুমায়নি। বড় মানুষ যারা এক মহিলা মানুষ 60-65 বছর বয়স, উনি অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে ফুলের পড়ে গেছে। ওনারে নিয়ে আবার সব টেস্ট মেস্ট করে ওনারও 8-10 হাজার টাকা লাগছে ওখান থেকে। ওনার কোনো রোগ নাই, শুধু গ্যাসের থেকে উনি পড়ে গেছে। পড়ে গিয়ে ওনারে চিকিৎসা করে উনিও মহিলার মনে বিপিং নিচ্ছেন আপনারা মনে হয় সবাই। তাই সেই এখান থেকে এখন আমাদের এই বাচ্চা মারা গেছে। এখন এরা আমাকে মেরে ফেলছে আমাদের বাচ্চাদেরকে। ওনারা কোনো অবহেলার কারণে মারা গেছে। এমনি বাচ্চাকে সবগুলো সুস্থ। আমাকে যখন সিজার করাবে তখনও বলছে যে মা এবং বাচ্চা দুজনই সুস্থ আছে। আপনাকে বলছে রক্ত লাগবে, আমি হ্যানতে বলছে যে না, রক্ত লাগবে না। আমরা আরো একজন শিশুর স্বজন পেয়েছি, যার নানা হন তিনি আমার পাশে আছেন। তিনি অভিযোগ করছেন আসলে তার নাতি মারা গেছে। আমরা একটু ওনার কাছে একটু দেখতে চাই আসলে কথা বলতে হবে। আমার গলা বয়ে গেছে। এ ভাই তো আমার নিছে 11 জন। একজন মারা গেছে, কিছুক্ষণ 12 জন। আপনার কি হয় যে তার কি অবস্থা? আমার নানা লাগে বাচ্চা ভালো সুস্থ ছিল তো। হ্যাঁ, সোমবার হয়েছে মনে করে, কালকে মনে করে সকালে রিলিজ দেওয়ার কথা, ঈদের দিন রিলিজ দেওয়ার কথা। এই সকালে ফজর টাইমে এই অবস্থা। সবাই কি ফজর টাইমে মারা গেছে? হ্যাঁ, ফজর টাইমে মারা গেছে সবাই। কি হয়েছিল আসলে? এই যে গ্যাস ইসি বন্ধ ছিল, এই গ্যাসের কারণে।
বন্ধ করে রাখা ওই সিস্টারটা রাখছে বলে, আবার কে কয় মনে করেন সিস্টারে টাক দিছে আয় নাই। এখানে কি শিশুদের সাথে কোনো মানে স্বজনরা থাকতে পারত? তার মা শুধু মা থাকা পারতো, আর ওই যে একজন মহিলা, পুরুষ ঢুকবার নিষেধ। আসলে শুনছিলাম যে এরকম আরও একজন স্বজন রয়েছে। এইভাবে কিন্তু আমরা দেখেছি ওয়ার্ডের বাইরে কিন্তু বেশ কয়েকটি শিশুর স্বজন কিন্তু তারা অভিযোগ করছেন এবং তারা বলছেন যে আসলে তাদের যে কারো নাতি, কারো ভাতিজি, কারো সন্তান মারা গেছেন, এই ধরনের অভিযোগ কিন্তু আছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এখনও কথা বলার সুযোগ পাইনি, তারা এখনো পর্যন্ত আমাদের ক্যামেরার সামনে আসেননি। তবে আমরা কথা বলার চেষ্টা করব, এরপরে যদি নতুন কোনো তথ্য থাকে নিশ্চয়ই আমরা আপনাদেরকে জানিয়ে দিব। রাশেদ। ফয়সাল, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। কাজী ফয়সাল আদ্দিন হাসপাতাল থেকে যুক্ত হচ্ছিল। এখন পর্যন্ত প্রাপ্ত খবর বলছে সেখানে 6 শিশুর মৃত্যু ঘটেছে, যদিও সেখানে নিয়ে দ্বিধা রয়েছে বা আরও ভিন্ন মত পাওয়া যাচ্ছে। নিশ্চয়ই এটা আমরা নিশ্চিত হওয়া মাত্র সংবাদে প্রচার করব। কাজী ফয়সালকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।